আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কাতারে মাগরিবের সময়টা জাস্ট 6:05 আগে, যে কারণে লাইভে আসতে একটু দেরি হলো। সকলের কাছে সময় রাখতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন, বাংলাদেশের অভ্যন্তরে এবং সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা বিগত কয়েকদিনের লাইভ দেখে আমাকে প্রায় 15,000-এর মতো SMS দিয়েছেন ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ, ইমোতে। আপনাদের প্রশংসা, আপনাদের ভালো লাগা আজকে আমাকে আবারও লাইভে নিয়ে এসছে। আপনারা জানেন যে আমরা সারা পৃথিবী একটা বাজে সময় পার করছি, যেটি পৃথিবীর কারো জন্যই প্রত্যাশিত ছিল না। তবে বিষয়টি আসলে একদিনে এই অবস্থানে আসেনি। দীর্ঘ প্রায় 28 বছর পৃথিবীর বিভিন্ন দেশে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কাজ করার সুবাদে আমি আজকে আপনাদেরকে করোনার যে উৎপত্তি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই, যেটুকু আমি জানি। আমার জানায় যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনারা যদি এটার সাথে দ্বিমত করেন, তাহলে পূর্ব থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এই করোনার যে ল্যাবরেটরি, এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে যুক্তরাষ্ট্রে। আমেরিকায় 1982 থেকে 88 গবেষণায় এই করোনা আবিষ্কৃত হয় এবং 90 সালে যারা সাদ্দাম হোসেনের ভিডিও দেখেছেন জানুয়ারি মাসের মন্ত্রিপরিষদের বৈঠকে, সেখানে সাদ্দাম হোসেন উনি 3 বার উল্লেখ করেছেন তাকে করোনা দিয়ে তাকে এবং তার মন্ত্রিসভাকে সবাইকে হত্যা করার পরিকল্পনা করছে আমেরিকা। এটি সত্য এবং এটি রিয়েল সত্য। এরপরে 2015 জানুয়ারি থেকে জুনের মধ্যে আমরা একে একে খবর পেতে থাকি যে ইসরায়েল একটা ভাইরাস আবিষ্কার করেছে, যেটি করোনা, এবং যেটি আগামী 2020-এর অক্টোবরে ইন্ট্রোডিউস করা হবে। আপনারা জানেন হংকংয়ে একটা বড় রকমের বিদ্রোহ দেখা দেয়, যেটা হংকংয়ের জনমানুষ যেটার সাথে সম্পৃক্ত হয়ে যায়, যেটি ছিল চায়নার বর্তমান সরকারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলনটি ধীরে ধীরে প্রচণ্ড রূপ নেয় 2019 সালের আগস্টে, যখন চায়নার সরকার এই আন্দোলনকে দমন করার জন্য সকল পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়। তখন তাদের সর্বোচ্চ পরিষদ উইথ দ্য ডিফেন্স একটা বৈঠকে সিদ্ধান্ত নেয় এমন কিছু করা যেখান থেকে এই বিদ্রোহকে দমন করা সম্ভব হয়, এবং সেটা যত কঠিনই হোক। এবং সেই মিটিং থেকে সিদ্ধান্ত হয় যে করোনা ভাইরাসের আদলে এমন একটা ভাইরাস তৈরি করা এবং হংকংয়ের পিপলকে শায়েস্তা করার জন্য। এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত গ্রহণ করে এবং কয়েক মাসের মধ্যে এই ভাইরাসটি আবিষ্কৃত হয়। এবং আপনারা জানেন যে বিশাল রকমের প্রায় 10 লাখ লোকের মুসলমানদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হয় এবং যাদেরকে একরকম কারাগারে নিক্ষেপ করা হয় এবং সেইখানে এই ভাইরাসটি প্রয়োগ করে দেখা হয়। মজার ব্যাপার হলো আমেরিকান গোয়েন্দা সংস্থা এটি টের পেয়ে যায়। টের পেয়ে যাওয়ার পরে আপনার এটি তাদের হাতে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তারা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। এবং এই চেষ্টার ফলশ্রুতিতেই যে ল্যাবটিতে এই কাজটা হচ্ছিল সেটি হলো উহানে, এবং উহানের যে ফিশ মার্কেটের কথা বলা হচ্ছে সেই ফিশ মার্কেটের খুব কাছেই এই ল্যাবরেটরিটি অবস্থিত। যেভাবেই হোক একটি আর্থিক বিনিময়ের মধ্য দিয়ে ওই ল্যাবরেটরির কেউ একজন এটি হস্তান্তর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে দুর্ঘটনাবশত কোনো একটি অ্যাম্পুল যেটি করোনা ভাইরাসের ছিল সেটি ভেঙে যায় এবং সেটি দ্বারা
গুয়েই গুইশিয়ান নামে ৬৭ বছরের একজন চাইনিজ মহিলা, যিনি চিংড়ি মাছের ব্যবসা করতেন, উনি আক্রান্ত হন। এবং উনি যে আক্রান্ত হন, উনি এটা বুঝতে পারেন যে ওনার ঠান্ডা জ্বর হয়েছে, ওনার জ্বরটা একটু ভিন্ন রকমের। উনি 11 হাসপাতাল, যেটা উহানের, সেখানে যান 10ই ডিসেম্বর। তারা একটা জ্বরের যে শার্ট আমরা বাইরে নিয়ে থাকি, হ্যাঁ, এরকম একটা ইঞ্জেকশন জ্বরের জন্য তারা দেয়। বাট উনি ভালো না হওয়ার কারণে উহান ইউনিয়ন হাসপাতালে যান 16ই ডিসেম্বর, এবং সেখান থেকে উনি অনেককে এটা ছড়ান এবং একসময় উনি মারা যান। তো এটি আলটিমেটলি চায়না থেকে ছড়িয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং চায়না এখন যে কথাগুলো বলছে যেটি ভালো হয়ে গেছে বা এখন আর খুব সংক্রামক নেই, এটিও একটা মিথ্যা কথা। আর চায়না সারা বিশ্বে এটার জন্য ব্যবসার চেষ্টা করছে, এটি সত্য কথা। এবং সবচেয়ে অবাক ব্যাপার যে 2 কোটি মোবাইল ফোন এবং 8 লক্ষ ল্যান্ডলাইন এই মুহূর্তে চায়নায় বন্ধ আছে। এবং আমাদের কাছে একটা ডাটা আছে যেটি কোনো একটি শ্মশানের, যেখানে ডেড বডি বার্ন করা হয়, উহানে বেশ কিছু শ্মশান আছে, তার মধ্যে একটি শ্মশানের লগ বইতে গত মাসে 28,000 দাহ করা হয়েছে, সেটা জানা গেছে। তো যদি ওখানে এত পরিমাণ মৃত্যু না হয়, তাহলে কেন দাহ হচ্ছে? শুধু একটি জায়গায় যদি 28,000 দাহ হয়, তাহলে এটি ধরে নিতে হবে যে চায়না ক্লিয়ার না। তবে চায়না এই কথাগুলো বলছে। আপনারা জানেন যে ক্যান্টন ফেয়ার যখন হয়, ক্যান্টন ফেয়ারে তারা কয়েক ট্রিলিয়ন ডলারের অর্ডার পায় সেই অর্ডারগুলো কনফার্ম করার জন্য। আসলে যেটা ঘটেছে সেটি হলো, বিশ্ব গত 30, 40, 50 বছরে সামরিক খাতে যে পরিমাণ ব্যয় করছে, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সে পরিমাণ ব্যয় নেই। অনেকে হয়তো গুগল করলে যেটা জানবেন যে আমার তথ্যটা পুরোপুরি সঠিক নয়, বাট আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, যেহেতু আমিও এই লাইনে কাজ করি। সামরিক খাতে 2 ধরনের ব্যয় হয়ে থাকে, একটি গোপন আর একটি প্রকাশ্য ব্যয়। গোপন ব্যয় বলতে ধরুন একটি পারমাণবিক ওভারহেড, একটা কান্ট্রি, এটা গোপনে বিক্রি হয়, এটা কেউ কাউকে দিয়ে দেয় না। তো এটি 6 থেকে 10 বিলিয়ন ডলারে এই টেকনোলজি ট্রান্সফার হয়। একটা মিসাইল টেকনোলজি 1 থেকে 3 বিলিয়ন ডলারে ট্রান্সফার হয়। এগুলো কখনোই সাধারণ জনগণ প্রকাশ্যে জানতে পারে না, এবং এটা সামরিক বাজেটের সরাসরি অন্তর্ভুক্ত থাকে না। তো যার কারণে আমরা সামরিক বাজেট বলতে যেটা জানি, প্রকাশ্য সামরিক বাজেট এবং বাস্তবের যে সামরিক বাজেট, সেটির মধ্যেও একটা বড় ব্যবধান আছে। তো সামরিক খাতে যে ব্যয় এবং শিক্ষা খাত ও স্বাস্থ্য খাত, দুটো খাত মিলে যে ব্যয়, তার চেয়ে যে বেশি, তার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা অসহায় বিশ্ব, যে বিশ্ব নিশ্চিতভাবে জানে না যে এই যে করোনার ব্যাধি, এই ব্যাধিটি কতক্ষণ পর্যন্ত চলবে। কেউ বলছেন গরম হলে কমে যাবে। আমি এটার সাথে মোটেও একমত নয়, কারণ যে দেশগুলোতে এখন 35 ডিগ্রি 36 ডিগ্রি তাপমাত্রা আছে, সেখানেও এর বিস্তার হচ্ছে। তো কেউ বলছেন যে এটি 1.5 থেকে 2 বছর যাবৎ সংক্রমণ হবে। মূল কথা যেটা, সেটা হলো 55 থেকে 65 দিন নাগাদ এটি মৃত্যুর মিছিল শুরু হয়। বাট এই মৃত্যুর মিছিলগুলো যে থেমে গেছে এখন পর্যন্ত, কিন্তু চায়না মিথ্যে কথা বলার কারণে আমরা আসলেই জানতে পারছি না। বাট অন্য দেশগুলোতে সেটি দেখা যায়নি, বরং যেটি দেখা গেছে, পৃথিবীর পরাশক্তি আমেরিকা, সেই আমেরিকার প্রেসিডেন্ট এখন বলছেন যে আমেরিকা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কথাটা কত গুরুত্বপূর্ণ এবং কত বড় নিশ্চয়ই আপনি আমি উপলব্ধি করতে পারছি। একটা রাষ্ট্র যেটি পৃথিবীর একক পরাশক্তি, এই মুহূর্তে এটি বললে অন্যায় হবে না, সেই একক পরাশক্তি বলছে যে সেই একক পরাশক্তির সাংবিধানিক প্রেসিডেন্ট, উনি বলছেন যে আমেরিকা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রুজবেল্ট নামে যে বিমানবাহী তরী, যেটি আমেরিকার সবচেয়ে বড় বিমানবাহী তরী এবং পারমাণবিক তরী, সেখানে 5,000 আমেরিকান সৈন্য আছে। তারা এখন করোনা আক্রান্ত।
তাদের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার, যিনি এটি বাইরে বিশ্বকে জানিয়েছেন এবং আমেরিকান গভর্নমেন্টকে জানিয়েছেন, তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের যে সৈন্যরা তারা এখনো উদ্ধার হননি। ইউরোপের বৃদ্ধাশ্রমগুলোতে বৃদ্ধরা মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়। উত্তর কোরিয়া করোনা ধরা পড়ার সাথে সাথে মৃত্যুদণ্ড ঘোষণা করছে। ফিলিপিন, নাইজেরিয়া তারা কারফিউ ভঙ্গ করলে গুলির নির্দেশ দিচ্ছে। সৌদি আরব থুতু নিক্ষেপ করলে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। আমি যে দেশটিতে আছি, কাতার, সেখানে 3 বছরের জেল, 2 লক্ষ জরিমানা। রাশিয়া 7 বছরের জেল। আসলে পরিস্থিতিটা এমনই ভয়াবহ যেটি আমরা চিন্তা করতে পারছি না। আমাদেরকে যে বিষয়টি ভাবতে হবে, করোনা এটি বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বিদেশে অবস্থানরত ব্যক্তি কেউ এটার জন্য দায়ী নয়। আমাদের পরস্পরের দোষারোপ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সামনে সত্যি একটা বিপদ আসছে, যেটি আসে নাই, বাট এই বিপদটার জন্য কেউ দায়ী নয়। যারা বলছেন সরকার দায়ী, তাদেরকে করজোরে বলছি, আমরা এই মুহূর্তে এ জাতীয় প্রচেষ্টা থেকে বিরত হই। যখন কোথাও আগুন লাগে সবাই ঝাঁপিয়ে পড়েন। এটি আগুন লাগা নয়, এটি আগুন লাগার চাইতে কয়েক মিলিয়ন গুণ একটা বিপদ, যখন আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। আপনি অবাক হয়ে দেখেন, আজকে বিশ্ব নেতৃবৃন্দ, এমন কোনো বিশ্বের রাষ্ট্রনায়ক নাই যে সারা বিশ্বকে নিয়ে চিন্তা করতে পারেন। যে যার কান্ট্রিকে নিয়ে চিন্তা করছেন, যে যার কমিউনিটিকে নিয়ে চিন্তা করছেন, এটাই আমাদের বাস্তবতা। আজকে যদি আমরা রাষ্ট্রের উপর দোষ চাপাতে চাই, তাহলে আমাদের সমস্যা আরো বড় হবে। আমরা যদি জনগণের উপর দোষ চাপাতে চাই, সেটিও আমাদের জন্য কল্যাণকর হবে না। আমরা যারা বিদেশ থেকে এসছে, বিশেষ করে অনেকে ইতালি থেকে এসছে, তাদের উপর দোষ চাপাতে চাচ্ছেন, সেটিও মঙ্গলকর হবে না ভবিষ্যতের জন্য। আমাদের যেটি করতে হবে, আমাদের এই স্বল্প সম্পদের মধ্য দিয়ে এখন চেষ্টা করতে হবে যে আগামী সমস্যাগুলো কি, সেগুলোকে আইডেন্টিফাই করার এবং সেগুলোর সমাধানে আমরা কি ভূমিকা রাখতে পারি। আমি প্রথমেই বলবো তোমাদেরকে, হে আমার প্রিয় সন্তানেরা, হে আমার বন্ধুরা, যারা তোমরা নিরাপদ সড়ক আন্দোলনের নামে একটা চমৎকার শিক্ষা আমাদের মতো যারা আমাদেরকে দিয়েছিলে, যে শিক্ষা আমরা তোমাদের কাছ থেকে পেয়েছিলাম, সেটি হলো কিভাবে লাইন দিয়ে চলতে হয়, কিভাবে নিয়ম মানতে হয়। তোমাদেরকে স্যালুট। আজকে তোমাদের কাছে তোমাদেরই একজন সিনিয়র ফ্রেন্ড কিছু মিনতি করতে চাই। তোমাদের শক্তি আমাদের যে কারো শক্তির চাইতে বড়, আমি সেটা বিশ্বাস করি। তোমরা যেমন ঘরের যারা আছেন তোমার পরিবারকে বুঝাতে পারো, তেমনি তোমরা যেটা পারো সেটা হলো ছোট ছোট গ্রুপ করে বা তোমাদের মধ্যে গ্রুপ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি করতে এবং যে কোনো ধরনের প্রোপাগান্ডা রুখে দিতে। তোমাদের কাছে মিনতি আমার, তোমরা সচেতনতা তৈরি করো। তোমাদের মধ্যে আগামীর প্রধানমন্ত্রী রয়েছেন, তোমাদের মধ্যে আগামীর রাষ্ট্রনায়ক রয়েছেন, তোমাদের মধ্যে আগামী সংসদ সচিব সবকিছু রয়েছেন, তোমাদের মধ্যে নোবেল লরিয়েট রয়েছেন। তোমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রকে বুদ্ধি দাও, আমাদেরকে বুদ্ধি দাও, কি করে আমাদের দেশে এবং দেশের বাইরে কমপক্ষে 2 থেকে 2.5 কোটি মানুষ কর্মহীন হবে আগামী 6 মাস, 1 বছর, 2 বছরে। তাদের জন্য কি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। তোমাদের মতো মেধা আমাদের নেই,
তোমরা অনেক বেশি মেধাবী এবং তোমাদের সমন্বিত যে প্রস্তাবগুলো সেগুলো একীভূত করে রাষ্ট্র চেষ্টা করবে সেটার দায়িত্ব নিতে, সেটা করে দেখাতে। তোমাদের কাছে আরেকটা মিনতি, যদি তুমি খাও তাহলে তোমার পাশের যে মধ্যবিত্ত বা গরিব প্রতিবেশী আছে সে খেয়েছে কি না পারলে খবর নিও। তুমি যদি তোমার পাশের প্রতিবেশীর খবর নিতে পারো, তার খাদ্যের চিন্তা করতে পারো, তাহলে একজনও এদেশে অভুক্ত হয়ে মারা যাবে না। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, মধ্যবিত্ত কখনোই রিলিফের লাইনে দাঁড়ায় না, 3 দিন 4 দিন পানি খেয়ে থাকবে কষ্ট হলে। সেই পরিস্থিতিতে এবং নিম্নবিত্তদের তোমার সামর্থ্য অনুযায়ী, তোমাদের সামর্থ্য অনুযায়ী দয়া করে খবর নাও। তোমরা যারা শিক্ষার্থী, তরুণ এবং যুবক, প্লিজ, আমার বিশ্বাস আজকের এই দিনে তোমরা দেশকে ভালোবাসো, তোমাদের মেধা রয়েছে, তোমার হৃদয়ে বাংলাদেশ, তোমাদেরকে ভর করেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা এটুকু একটু করো প্লিজ, আমার অনুনয় তোমাদের কাছে করজোরে মিনতি। তোমরা প্লিজ একজনকেও অভুক্ত থাকতে দিও না। পরিবর্তিত পরিস্থিতিতে কর্মসংস্থান কি হবে সেগুলো নিয়ে তোমরা রিসার্চ করো এবং সবাইকে বুঝতে দাও, সবাইকে জানতে দাও, সবাইকে উৎসাহিত করো। যেমন আমার কাছে অনেকগুলো আইডিয়া আছে এবং আমার কাছে টুলস আছে। আমি বিশ্বাস করি যে 1,25,00,000 যারা বিদেশে রয়েছেন, এই বিদেশে থাকা 1,25,00,000-এর মধ্যে একটা বড় অংশ যারা কর্মহীন হবেন। এই কর্মহীন মানুষগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন। বিশ্বাস করো, আমি প্রায় 150 দেশ থেকে কল পেয়েছি এই মাত্র কয়েকদিনের এই লাইভ করার কারণে। আমার কাছে মনে হয়েছে যে এই যে 150 দেশ থেকে কল পেয়েছি, যারা আমাকে কল করেছেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের অনেকেই তাদের চাকরি নিয়ে চিন্তিত, তাদের ব্যবসা নিয়ে চিন্তিত। তো সেক্ষেত্রে তাদেরকে চাকরির বাইরে এনে কি করে বিনা পুঁজিতে ব্যবসায়ী বানানো যায়, কিভাবে তাদেরকে সাপোর্ট করা যায়, এর হাজারো রকমের টুলস আছে। আমরা একসাথে সেটি নিয়ে কাজ করব। আমার বিদেশে থাকা একজন ভাই এবং বাংলাদেশে থাকা একজন গরিব মানুষ বা একজন চাকরিজীবী যেন দুশ্চিন্তায় পড়তে না হয়, সে ভাবনা আমাদেরকে এখনই শুরু করতে হবে। এবং সেই ভাবনা একা রাষ্ট্রের নয়, একা সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর নয়, একা সংসদদের নয়, মন্ত্রীদের নয়, সচিবদের নয়, সামরিক বাহিনীর নয়, এটা আমাদের সবার 18 কোটি লোকের ভাবনা। এবং এই ভাবনাটাকে আমরা এমনভাবে একসাথে করতে হবে যে ভাবনায় আমরা সত্যিকারের ফলাফল পেতে পারি। আমার বিশ্বাস তোমরা আমাদেরকে হতাশ করবে না। আমরা একসাথে কাজ করব। তোমরা দেখিয়েছিলে নিরাপদ সড়ক আন্দোলনে, সুতরাং আগামীতেও যাতে আমরা এটা করতে পারি সেটা যেন আমরা চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা পারবো। আমার দৃঢ় বিশ্বাস, তোমরা যদি চেষ্টা করো, এই বাংলাদেশের একজনও ক্ষুধায় মারা যাবে না। এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ এত বড় বিপদে একসাথে এক কণ্ঠ মিলিয়ে সামনে এগিয়ে যাবে। আমি বাংলাদেশের সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা সেবায় নিয়োজিত যারা আছেন তাদের প্রতি একটা ছোট্ট মিনতি করতে চাই। কোথাও কোথাও দেখেছি যে হাসপাতালে রুগী নেওয়া হয় না, 3, 4, 5 হাসপাতাল ঘুরে রুগীটি মারা যাচ্ছে। প্লিজ, এটি আপনাদের সাথে মানায় না। বাংলাদেশের যারা ডাক্তার, তারা পৃথিবীর অন্যতম আমার কাছে সেরা ডাক্তার এবং রেসপেক্টিভ ডাক্তার। আজকে আমাদের অবকাঠামো নেই দেখেই আমাদের ডাক্তাররা সেই পরিমাণ সম্মান পান না। কিন্তু যে আমাদের ডাক্তাররা আজকে অস্ট্রেলিয়ায় গিয়ে দেখুন, আমেরিকায় দেখুন, তারা ইউরোপে দেখুন, তারা সফল ডাক্তার। বাংলাদেশেও তারা সফল। শুধু বাংলাদেশে যারা তথাকথিত কিছু ধনী মানুষ, নতুন অর্থ যাদের আছে, তারা বিদেশে চলে যায় চিকিৎসার জন্য।
বাট রিয়েল ট্রু আপনারা হলেন আসল প্যাট্রিয়ট। বাট এই সময়টায় আপনারা দয়া করে কোনো একটা রোগীও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এটার জন্য চিকিৎসা নাই। তবে এটি বড়ভাবে চলে আসছে সংবাদে যে একটা রোগীকে নিয়ে, একটা বাচ্চাকে নিয়ে 4টা 5টা 6টা হাসপাতাল ঘোরার পরে অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। এটা পুরো ডাক্তারদের জন্য লজ্জার, পুরো চিকিৎসার সাথে যারা জড়িত তাদের জন্য লজ্জার। এটির জন্য আপনাদের কাছে মিনতি, প্লিজ আপনারা কেয়ার করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। বিশেষ করে সেনাবাহিনী সদস্যদের কথা বলবো, যারা পূর্ব ঘোষণা দিয়েও একটি জায়গায়ও একজনের প্রতি খারাপ ব্যবহার করা হয়েছে বলে আমি শুনি নাই। পৃথিবীর অনেক দেশে আমি আগেই উল্লেখ করেছি যে গুলি করে দিচ্ছে, প্রচন্ড প্রহার করছে, পাশের দেশ ভারতে ব্যাপক পরিমাণ শাস্তি দিচ্ছে। অনেকে বলেন, অনেকে দাবি করেন ফেসবুকের মাধ্যমে যে শাস্তি দেওয়া উচিত, কারণ মরে মরে জটলা হচ্ছে। এটা আমাদের অভ্যাস। বাট আমরা এখনো বুঝতে পারি নাই যে আমরা কোন বিপদে আছি, কোথায় দাঁড়িয়ে আছি। আমরা বুঝতে পারবো কখন জানেন? এটা তো এপ্রিল চলছে, আজকে এপ্রিলের 4 তারিখ। আমরা বুঝতে পারবো এটা জুনের 15 তারিখ। এটি শুরু হবে এপ্রিলের 25 তারিখ থেকে, এটি চলবে এবং জুনের 15 তারিখে এত বেশি দৃশ্যমান হবে, তখন বুঝতে পারবেন। কাউকে দোষারোপ করে লাভ নাই। আমরা আমাদেরকে আত্মসমালোচনা করি, আমরা বুঝতে চেষ্টা করি এই বড় বিপদ থেকে আমরা কি করে উত্তরণ করতে পারবো। আপনাদের পাশে বাংলাদেশের জনগণ থাকবে। আপনারা সাধ্যমতো চেষ্টা করছেন, ইনশাআল্লাহ সবাই সমন্বিতভাবে এই বিপদকে আমরা উত্তরণ করব। আমি এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শ্রদ্ধা, সালাম এবং ধন্যবাদ পৌঁছে দিচ্ছি। আপনি আগামীকালকে 10টায় জাতির উদ্দেশ্যে কথা বলবেন। আমি আপনার কাছে যতগুলো মিনতি করেছিলাম, জানি না কাকতালীয়ভাবে সবগুলো মিনতি প্রায় পূরণ হয়েছে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনার ডিসিদের যে সম্মেলন হয়েছিল 31/4 তারিখে, সেটি দেখার আমার সৌভাগ্য হয়েছে। সেখানে আপনি একটা কথা বলেছেন, বিন্দু পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না। এটি অত্যন্ত শক্তিশালী কথা, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য ধন্যবাদ সশস্ত্র বাহিনীর মাধ্যমে সরকারি সাহায্য বিতরণের সিদ্ধান্তের জন্য, টেস্ট কিট আমদানির অনুমতি দানের জন্য, এবং নিরন্ন মানুষের জন্য আপনি যে সাহায্যের, যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ এবং এটি ডিস্ট্রিবিউশনের জন্য উদ্যোগ নিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে নতুন করে কিছু মিনতি করতে চাই, আপনি আমায় ক্ষমা করবেন। আপনার কাছে প্রথম মিনতি, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনীর কোনো সদস্য যদি করোনার এই কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয় এবং মারা যায়, তাহলে তাদের জন্য একটি বিশেষ বীমা চালু করুন। আমার বিশ্বাস, যদি আমরা একটি সত্যিকারের ভালো বীমার ঘোষণা দেই, এটি তাদের প্রাপ্য। শুধু বীমার জন্য তারা এটা করবে আমি এটা বলছি না, বাট আমার বিশ্বাস এটি করা প্রয়োজন। পৃথিবীর অনেক দেশে করেছে, আপনি এটা করবেন দয়া করে। আমরা বিশ্বাস করতে চাই না বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে, তবে এটা একক আপনার দায়িত্ব না, এটি রাষ্ট্রের 18 কোটি মানুষের দায়িত্ব যে আমরা খাবার কি করে ভাগ করে খাবো। আপনি এ ব্যাপারে সরাসরি সবাইকে আহ্বান জানাবেন, যাতে আমরা খাবার ভাগ করে খেতে পারি। আমরা যাতে শিখি যে কি করে একজন আরেকজনকে বিপদে আঁকড়ে ধরতে হয়, আপনি সেটি সরাসরি আহ্বান জানাবেন। আপনার কাছে আমার অনুরোধ, অবাধ তথ্য প্রবাহে একদল বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, যেটি আপনার জন্য করতে দেওয়া উচিত হবে না। যখনই তথ্য প্রবাহে বাধা তৈরি হয়, আপনি দেননি কিন্তু, যে টেলিভিশন চ্যানেলগুলোকে যখন মনিটর করতে চেয়েছিল, আপনি কয়েক ঘন্টার মধ্যে জানার সাথে সাথে সেটি বন্ধ করেছেন।
কোথাও কোথাও কিছু কিছু বাড়াবাড়ি চলছে। তথ্য প্রবাহে প্রোপাগান্ডা যেমন ক্ষতিকর, বাধা প্রধান তেমন ক্ষতিকর। সেটি মনে হয় না কোনোভাবে উচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তথ্য প্রবাহকে উন্মুক্ত করে দিন, যাতে সবাই জানতে পারে যে কি ঘটতে যাচ্ছে। ব্যবসায়ীরা 30,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ চেয়েছেন। নিরন্ন মানুষের পক্ষে আমি প্যাকেজ চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের স্যালুট, তাদের ব্যাপারে আপনি চিন্তা করবেন, বাট নিরন্ন মানুষ এবং কৃষক, আমার দেশের কৃষক শ্রমিক, তাদের জন্য আমি প্যাকেজ চাচ্ছি। যদি সুযোগ হয় তাহলে কৃষকদের যে ঋণ সেটি মৌকুব করা যায় কিনা সেটির ব্যাপারে আপনি চিন্তা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমার মনে হয় 30,000 কোটি টাকার সাথে হয়তো আরো টাকা যদি আমরা যোগ করি, আমাদের এই মুহূর্তে যারা আমরা সক্ষম বাইরে আছি, দেশের বাইরে, দেশের জন্য কাজ করতে পারি, আপনার নেতৃত্বে কাজ করতে পারি, তাদেরকে কাজের সুযোগ দেওয়া দরকার। এবং অ্যাটলিস্ট ইমিডিয়েটলি $10 বিলিয়ন যাতে সহায়তা আসতে পারে, এ ধরনের একটি সেল আপনি গঠন করুন। আপনার মন্ত্রীরা কাজ করছেন, তাদেরকে তাদের মতো কাজ করতে দিন। এই যে আগামীর 6 মাস, 1 বছর, 2 বছরের যে সংকট, এই সংকট নিরসনে আপনি একটি বিশেষ সেল গঠন করুন, দেশে এবং দেশের বাইরে যারা আছে সক্ষম তাদেরকে নিয়ে। যে সেল অ্যাটলিস্ট, আমি বিশ্বাস করি অসাধারণ সক্ষম ব্যক্তি আছেন সারা পৃথিবীতে, আপনি ওপেন আহ্বান করুন তাদেরকে কালকের ভাষণে, দয়া করে আপনি তাদেরকে বলুন যে আপনার সাহায্যের দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট যদি সাহায্য চাইতে পারেন, পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়করা যদি বলতে পারেন যে তারা ফেল করেছেন, আপনার পাশ করার দরকার নাই এখন আর। কারণ এটার দোষ আপনার না, এটার দোষ হলো 18 কোটি জনগণের না, এটা আমরা করিনি, এটা বাংলাদেশের লোক তৈরি করেনি। সুতরাং আমরা এটার লাইবিলিটি নিচ্ছি না কেউ, বাট আমরা একসাথে এই সমস্যার উত্তরণ করতে চাই। গুজব, অবাধ তথ্য প্রবাহ দুটো পাশাপাশি। গুজব যদি কেউ ছড়ায় তার ব্যাপারে শাস্তি হোক, বাট ভুল লোককে শাস্তি না দেওয়া হোক, অন্যায়ভাবে শাস্তি না দেওয়া হোক, রাজনীতিকরণ করা না হোক, এটি আপনার কাছে অনুরোধ। তার চাইতে বড় অনুরোধ, তথ্য প্রবাহ অবাধ করে দিন। মানুষের মধ্যে ভুল ধারণা যে ডেলি এত সংখ্যক লোক মারা যাচ্ছে, মৃত্যুর মিছিল বাড়বে, এটি আপনি আটকাতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী। এটি পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এখন আটকাতে পারবে না, এটি সত্য। এটি মেনে নিয়ে আমাদেরকে আগামীর পরিকল্পনা করতে হবে। এবং আমাদের আগামীর যে পরিকল্পনা, সেটি শুধু করোনা নয়, করোনার সাথে ডেঙ্গু, ডেঙ্গুর সাথে পঙ্গপাল, পঙ্গপালের সাথে বিশ্ব অর্থনৈতিক মন্দা, সবগুলো একসাথে আমাদের সামনে চলে আসছে। এই এতগুলো বিষয়কে একসাথে নিয়ে পৃথিবীর এই বড় চ্যালেঞ্জ উত্তরণের জন্য একসাথে কাজ করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সারা দেশের জনগণকে আহ্বান জানাবেন একসাথে কাজ করার জন্য, এবং বিশ্বে যে যে দেশে বাংলাদেশিরা আছে তাদেরকে আহ্বান জানাবেন। প্রয়োজনে আপনি 3টি নাম্বারের একটি হটলাইন এবং একটি ইমেল অ্যাড্রেস সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিন, যেখানে লোকজন গুরুত্ব অনুযায়ী আপনাকে নোটিশ করবে এবং 24 আওয়ার তারা আপনার কাছে রিস্ক করতে পারবে। কারণ বাংলাদেশে কোনো কিছু হতে হলে আপনাকে দরকার হয় এখন, আপনার বাইরে কোনো কিছু সম্ভব না এখন। এটি যে আপনার চরম শত্রু সেও স্বীকার করবে। সুতরাং আপনাকে এটা নেতৃত্ব নিতে হবে, এবং সেই সাথে বেয়াদবি নিবেন না, ভুল বুঝবেন না। আপনাকে প্রস্তুতি নিতে হবে 15ই জুনের জন্য। 15ই জুন পর্যন্ত এমন একটা সিচুয়েশন আমাদের তৈরি হতে পারে যেটির দায় কারো নয়, বাট যেটি আমাদের যত ভয়ঙ্করই হোক না কেন, সেটি যেন আমরা একসাথে মোকাবিলা করতে পারি, সেটার চেষ্টা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। পৃথিবীর অনেক দেশ মসজিদে নামাজ পড়া বন্ধ করেছে। আমাদের দেশের যারা বড় বড় আলেম বুজুর্গ আছেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি কোনো আলেম বা বুজুর্গ নয়, তারা ঠিক করেছে ভুল করেছে এটি বলার দায় আমার নয়, আমি পারি না এটা বলতে। এটা যার যে জব, যার যে কাজ, যার যে শিক্ষা, যার যে জ্ঞান, তার সেটা বলা উচিত। আমি মনে করি আলেমদের উচিত যথাযথ সিদ্ধান্ত নেওয়া, এবং যে সিদ্ধান্ত আমাদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে না সেটা করা। এটি বলার কোনো প্রয়োজন নেই যে আমি একজন পাক্কা মুসলিম, আমাকে করোনা ধরবে না, আমি ভীষণ শক্তিশালী, আমাকে করোনা ধরবে না, এটি বলবেন না। এটি আল্লাহর সাথে অনেকটা পাল্লা দেওয়ার মতো, এটি ভয়ঙ্কর।
এটি আমরা যেন কেউ না বলি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলছি, ইনডোর স্টেডিয়াম, কমিউনিটি সেন্টার, রিসোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো জনবসতির বাইরে আছে, আপনি আপনার বিভিন্ন ডিপার্টমেন্টকে নির্দেশ দিন এবং সেনাবাহিনীকে নির্দেশ দিন দয়া করে সেগুলোকে যেন তৈরি করা হয় আগামীর জন্য। আজকে লাগছে না, লাগবে। রাজধানীর 2-3টি হাসপাতালকে সাধারণ চিকিৎসার জন্য রেখে সবগুলো হাসপাতাল এবং ক্লিনিককে ওপেন করে দিন করোনার জন্য, যেন করোনা তারা নিতে বাধ্য থাকে। 5টি হাসপাতাল এই মুহূর্তে এনাফ নয়, এটা আরো 15 দিন পর, 20 দিন পর বোঝা যাবে। বাট সত্যি কথা, আমাদের সমস্ত হাসপাতালগুলোকে তৈরি করতে হবে। চায়নার সাথে যেসব ব্যবসায়ীরা রিলেটেড আছেন তাদেরকে আহ্বান করুন তারা যেন করোনার কিট, করোনার টেস্টিং কিট এবং করোনা রিলেটেড যে জিনিসগুলো বেশি বেশি আমদানি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি শুল্ক এবং সব ধরনের যে ট্যাক্স আছে সেগুলো মওকুফের ব্যবস্থা করেছেন, আমদানি পারমিশন দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। বাট আমরা চাচ্ছি যে এটা আরো বেশি আমদানি হোক, যাতে বেশি বেশি মানুষকে টেস্ট করা যায়। অন্ততপক্ষে এই মুহূর্তে যদি আমাদের কাছে টেস্টিং কিট থাকে, আপনি নির্দেশ দিন প্রত্যেকটা বস্তি থেকে ন্যূনতম 100 জনের করে টেস্ট করা হোক। আমি জানি না, অত্যন্ত বিজ্ঞ একজন নারী যাকে আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি, আমার বড় বোনের মতো। ওনার হাজবেন্ডকে আমি চিনতাম, খুব ভালোভাবে চিনতাম এবং উনি আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন একজন ব্যক্তি ছিলেন। আজকের বিজিএম এর প্রেসিডেন্ট রুবাবান আপা, আপনাকে বলছি, গার্মেন্টসগুলো খোলা কি খুব জরুরি ছিল? কেন করলেন? ওদেরকে পাঠালেন গ্রামে, ওরা গেল। হ্যাঁ, ওরা যদি কেউ একজন ক্যারিয়ার হয়ে থাকে, ওরা তো গ্রামে দিয়ে এসছে, এখন আবার পাগলের মতো পায়ে হেঁটে মানুষজন ঢাকায় আসছে, আপনি কালকে গার্মেন্টসগুলো খুলবেন? পৃথিবীর কোন দেশের শপিং মল খোলা আছে বলুন? শপিং মলগুলোতে যদি বিক্রি না হয় তাহলে আপনার গার্মেন্টসগুলো চলবে কোথায়? এই আইটেমগুলো যাবে কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, এ ব্যাপারে আপনার হস্তক্ষেপ কামনা করছি। মা, প্লিজ, এটি ভুল সিদ্ধান্ত হচ্ছে মনে হয়। আপনার এক্সপার্টদের নিয়ে বসুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন আদতে এটার দরকার ছিল কিনা। এটা হোমজিক্যাল একটা ডিসিশন হচ্ছে এবং এই গার্মেন্টস ব্যবসায়ীগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমার সাধারণ জ্ঞানে আমি বুঝতে পারি যে যারা এখন উৎপাদন করবে, এই উৎপাদন তারা বিক্রি করতে পারবে না। কন্টিনিউয়াসলি বিক্রি বন্ধ, সারা পৃথিবীর বড় বড় শপিং মলগুলো বন্ধ রয়েছে। আমার যদি জামা আমি না কিনি, একটা দীর্ঘ সময় যদি বন্ধ থাকে, একসাথে আমি অনেকগুলো কিনে ফেলবো না। যেভাবে হোক ভুল বোঝানো হচ্ছে, ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই কারণে গার্মেন্টসগুলোকে খুলে দেওয়া হচ্ছে। আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমাকে অনেকেই টেক্সট করেছেন, বাড়িওয়ালারা যারা ট্যাক্স মওকুফের জন্য এবং ভাড়াটিয়ারা ভাড়া মওকুফের জন্য। এটি একটি ত্রিপাক্ষিক বিষয়, সরকার, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া। সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হলো মানবিক বিষয়। রাষ্ট্রের এই পরিমাণ ক্যাপাসিটি আছে বলে আমি বিশ্বাস করি না যে আমাদের দেশের সমস্ত জনগণকে 2 মাসের বাড়ি ভাড়া দিয়ে দিবে। আমি রাষ্ট্রের কোনো কেউ না, তারপর আমার মনে হয় এটি যৌক্তিক যে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই। বাট সরকার ইচ্ছে করলে ট্যাক্স মওকুফ করতে পারে এবং ওইটা একটা শর্তের মধ্যে হতে পারে, যে শর্তে থাকবে যে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া 2 মাস নেয়নি তাদের ট্যাক্স পে করতে হবে না। এইরকম কিছু টেকনিক্যাল লোকদের নিয়ে করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চিন্তা করে দেখবেন। আমাদের ছোট্ট দেশে 18 কোটি মানুষ, আমরা যদি একসাথে হই, আমরা যদি বিশ্বাস করি যে এই বিপদ আমরা একসাথে রুখে দিতে পারবো, আমরা যদি আত্মপ্রত্যয়ী হই, আমরা যদি নিজেদের প্রতি আস্থাশীল হই, তাহলে আমরা এই বিপদকে অনেক ক্ষয়ক্ষতির পরেও উত্তরণ করতে পারবো। কিন্তু যদি আমরা সেটি করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সামনে একটা ভয়ঙ্কর বাজে সময় অপেক্ষা করবে, যেটি সারা বিশ্বের জন্য অপেক্ষা করছে, সেটি আমাদের জন্য অপেক্ষা করবে।
আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সকলে মিলে এই সমস্যাকে উত্তরণ করতে চেষ্টা করব এবং আগামীতে যে সময় আসছে সে সময়ে আমরা নিশ্চয়ই আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের চেষ্টা করব। মনে রাখবেন, একজন বয়োবৃদ্ধ পঙ্গু ভিখারিরও কিছু করার আছে, তারও দেশের জন্য কিছু দেওয়ার আছে। যদি আপনি তাকে দেওয়ার মানসিকতা নিয়ে দেখতে পারেন, সেও সাহস দিতে পারে, সেও বাঁচার অনুপ্রেরণা দিতে পারে। আপনি পারবেন না, আমি পারবো না। সেও দেশকে ভালোবাসার কথা বলতে পারে। সে ভিখারি হতে পারে, তারও বুদ্ধিভিত্তিক চেতনা আছে, বুকে ভালোবাসা আছে। আমাদের 18 কোটি মানুষের সে ভালোবাসা, সে প্রত্যয়, সে বুদ্ধিভিত্তিক চেতনা একসাথে করে আমাদেরকে আগাতে হবে। আমি বিশ্বাস করি বর্তমান সময়টা খুব বাজে সময়, কিন্তু এটি প্রারম্ভ মাত্র। আজকে জাতিসংঘ বলছে, WHO বলছে যে বাংলাদেশে 20 লাখ লোক মারা যাবে। এটি সত্য না মিথ্যা, এটির পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলার প্রয়োজন নেই মাননীয় মন্ত্রীরা, কারণ আপনি এটার জন্য দায়ী না। সুতরাং আপনি কেন এটাকে নিয়ে বার্গেনিং করতে যাবেন? এটি হতে পারে আরো বেশি, মানুষকে প্রস্তুতি নিতে বলেন। আপনি কেন আপনার উপর দায়িত্বটা নিচ্ছেন? আমি মনে করি বেয়াদবি নেবেন না, এটা আপনাদের নির্বুদ্ধিতা। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এটা আপনাদের নির্বুদ্ধিতা। আপনারা নিজেদের ঘাড়ে বিষয়টাকে নিচ্ছেন, এটা নিজস্ব ঘাড়ে দেওয়ার বিষয় নয়। আপনারা এটার জন্য দায়ী না, শুধু শুধু আপনারা নিজেদের ঘাড়ে নিচ্ছেন কেন? জনগণকে বুঝতে দিন যে সত্যিকারের আক্রান্ত এতজন, মারা গেছে এতজন, মারা যেতে পারে এতজন, এটা বেড়ে যেতে পারে জাতিসংঘের চেয়েও এত গুণ বেশি যদি আপনারা সতর্ক না হন। করোনা হবে এটা কি আপনারা জানতেন? কেউ জানতো? কেউ জানতো না। সুতরাং এখানে 20 কোটি টেস্টিং কিট থাকার কথা না, 30 কোটি টেস্টিং কিট থাকার কথা না। যদি আমি প্রত্যেকজনকে টেস্ট করি এবং কাউকে কাউকে 2বার 3বার টেস্ট করি, তাহলে আমার 18 কোটি, 20 কোটি, 22 কোটি টেস্টিং কিট দরকার। কি করে এটা থাকবে? এটা তো আগের রোগ না, এটার জন্য আপনাকে প্রস্তুত থাকার কথা না। আপনি কেন দায়িত্ব নিচ্ছেন? বরং এখন পরিকল্পনা করুন, এখন ওপেন করে দিন, জনগণের ভাষায় কথা বলুন। এতে করে জনগণের শ্রদ্ধা পাওয়া যাবে। আপনারা অনেক বড় রাজনীতিবিদ, আপনারা অনেক বড় নেতা, বাট এই জায়গাগুলোতে বোধহয় আপনাদের পরিকল্পনায় পরিবর্তন আনা মিনতি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দোয়া করবেন, সারা দেশবাসী আপনার সুচিন্তিত সিদ্ধান্তগুলোর অপেক্ষা করছে। বিশেষ করে গার্মেন্টসের ব্যাপারে আশা করি আগামীকাল যে তারা ওপেন করার সিদ্ধান্ত নিচ্ছে এবং আপনি সকাল 9টায় যে বক্তব্য দিবেন সেখানে আপনার সুনির্দিষ্ট নির্দেশনা পাব। বাংলাদেশের আপামর জনসাধারণকে বলছি, প্লিজ ধৈর্য হারা হবেন না, প্রোপাগান্ডায় জড়াবেন না, ভ্রাতৃত্ব বজায় রাখুন, নিজে খেলে অন্যকে খেতে সাহায্য করুন। গরিব মানুষ যেন মারা না যায়। আমাদের দেশের দিন আনে দিন খায় মানুষের সংখ্যা অনেক বেশি। এই দিন আনে দিন খায় মানুষগুলো অনেক কষ্টে আছে, আর মধ্যবিত্তের কষ্ট কেউ দেখতে পায় না, তারা আড়াল করে নিজেদেরকে। যত কষ্ট হোক, দরকার হলে না খেয়ে মরে যাবে, তবুও কাউকে গিয়ে হাত পাতবে না, হাত পাততে পারে না তারা। তাদের দিকে আমরা খেয়াল করার চেষ্টা করি। নিজে বাঁচবো, সবাইকে নিয়ে বাঁচবো। সবার জন্য শুভকামনা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত দোয়া করবেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।